তোর মাথা ঠিক আছে? আমার ভাই প্রতিদিন ওর ফোনকে কিভাবে ডিস্টার্ব করলো? আমার ভাই যেদিন মার খেয়েছে ওই দিন ওই কানাডা থেকে দেশে এসেছে। এসেই ও আব্বুর সাথে দেখা করতে যাচ্ছিল। আমরা দুই ভাই বোন জমজ হয়েছি। মুরাদ কানাডা পড়ালেখা করে আর আমি দেশে করতাম। কি বলছিস তুই? তাহলে মনে হয় এখানে মিষ্টি হয়ে গেছে। তুই ওকে মাফ করে দে। না, আমি ওকে কখনোই মাফ করব না। এই বলে রিয়া চলে গেল। বেচারা রিফাত চেহারা মনমরা করে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, চিন্তা করিস না, রিয়ার মনে যদি তোর জন্য একটু ভালোবাসা থাকে তাহলে দেখবি রিয়া ঠিকই তোর কাছে ফিরে আসবে। এখন বাসায় চলে যা। রিফাত কিছু না বলে চলে গেল। হঠাৎ আমার মনে পড়লো রায়সাকে তো স্কুল থেকে নিতে হবে। স্কুল তো ছুটি হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। আমিও দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে সোজা রায়সা স্কুলের সামনে চলে আসলাম। কিন্তু স্কুলের সামনে এসে দেখি রায়সা নেই। তখন আমি স্কুলের দারোয়ান চাচাকে বললাম, চাচা আমার বোন রায়সা কোথায়? ওকে তো দেখছি না। রায়সা মামনিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এখন কোথায় গেছে বলতে পারবো না। আমি একটু গেট রেখে দোকানে গিয়েছি, এসে দেখি রায়সা নেই। আমি তো মনে করেছি তুমি এসে নিয়ে গেছো। চাচা আমি তো মাত্র আসলাম, কলেজে একটা কাজে দেরি হয়ে গেছে। তাহলে তুমি বাসায় একটা কল দিয়ে দেখো, হয়তো তোমার পরিচিত কেউ নিয়ে গেছে। আমি চাচার কথা মতো বাসায় আম্মুকে ফোন দিলাম। আম্মু ফোন ধরার পর আমি বললাম, আম্মু রায়সা কি বাসায় গেছে? রায়সাকে তো সেই কখন তোর আব্বু বাসায় নিয়ে এসেছে। অফিস থেকে বাসায় একটা কাজের জন্য আসছিল, তখন রায়সার স্কুলের সামনে থেকে তোর আব্বু রায়সাকে নিয়ে আসে। ও আসলে আম্মু আমি কলেজে একটা কাজে আটকে গেছি, তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, তুই এখন তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু আমার বাসায় আসতে একটু লেট হবে, কারণ নিজুম ডাইনি আজকে আমার সাথে রাগ করেছে। আগেও রাগটা কমিয়ে আসি। তোরা দুইটা কি ভালো হবি না? সবসময় টম জেরির মতো লেগে থাকিস কেন? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে বাসায় আসলে কথা বলবো, এখন রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। বাইক চালিয়ে সোজা নিজুমের বাসার সামনে চলে আসলাম। কিন্তু বাসার সামনে এসে আমি তো পুরো হয়ে গেলাম। নিজুমের বাসার সামনে এসে দেখি তাদের বাসায় তালা দেওয়া। আমি পকেট থেকে মোবাইল বের করে নিজুমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু অবাক করার ব্যাপার হলো নিজুমের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার নিজুমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। মনটা পুরো খারাপ হয়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল, কিন্তু নিঝুমের কোনো খবর পেলাম না। আব্বুকে জিজ্ঞেস করছিলাম, আব্বু বলল নিঝুমের বাবা অনেক বয়স হয়েছে তো, তাই চাকরি রিজাইন দিয়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটাও বলতে পারবে না। আমি নিঝুমের সাথে কাটানোর সময়গুলো চিন্তা করি সবসময়। আগের মতো বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিই, রাতে সবাই মিলে খাবার খাচ্ছি। তখন আব্বু বলল, কিরে রাসেল, তোর কি হয়েছে? সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকিস, নিঝুমের কথা ভাবছিস? জি আব্বু, আমার নিঝুমের সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি বলি কি, তুই কোথাও গিয়ে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। না আব্বু, আমি কোথাও ঘুরতে যাব না। আমি দেশের বাইরে পড়ালেখা শেষ করতে চাই। না, আমি তোকে দেশের বাইরে যেতে দিব না। তোকে ছাড়া এই বাসা পুরো খালি খালি লাগে। আম্মু প্লিজ তুমি না করো না, কয়েকটা বছর মাত্র, প্লিজ আম্মু। তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? রাসেলের আব্বু, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, আজ পর্যন্ত রাসেলের কোনো কথা মানা করি নাই। ও যদি মনে করে দেশের বাইরে গিয়ে পড়লে ওর জন্য ভালো হবে, তাহলে যাক। ভাইয়া তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি কি স্কুলে প্রতিদিন কে দিয়ে আসবে? রাইসা বোন আমার রাগ করিস না, আমি ছুটি পেলে চলে আসবো। আব্বু তুমি সব কিছু ব্যবস্থা করো। তাহলে তুই কানাডায় আমার এক বন্ধু আছে, ওদের ওখানে চলে যা। আমি আকরামকে সব কিছু বলে রাখবো। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। আকরাম হচ্ছে আব্বুর ছোটোকালের বন্ধু। দেখতে দেখতে আমি এখন বিমানের ভিতরে বসে আছি। আম্মু 15 দিনের ভিতরে সব কিছু ঠিক করে ফেলেছে। আসার সময় আম্মু ও রাইসা অনেক কান্নাকাটি করেছে, তাদের কোনো রকম বুঝিয়ে চলে আসলাম। সকাল 10টায় বিমানে উঠলাম, বিকাল 5টায় কানাডা চলে আসলাম। দেখতে দেখতে 5টা বছর চলে গেল। 5 বছর আমি ইন্টার শেষ করে আব্বু কানাডা আকরাম আঙ্কেলের সাথে ব্যবসা করতো, সেটা দেখাশোনা করছি। এবার ভাবছি নিজের মাতৃভূমিতে চলে যাব। তবে কানাডায় এসে অনেক বন্ধুবান্ধব হয়েছে আমার। রাতে আঙ্কেল আন্টিকে বলছি আমি কালকে বাংলাদেশ যাব। তারা মনটা খারাপ করে বলল, ঠিক আছে যেও। মন খারাপ করার কথাই, 5টা বছর তাদের এখানেই ছিলাম, মন তো খারাপ হবে। তো যাই হোক, 2 দিন পর সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। আমি রাতেই অনলাইনে টিকিট কেটে রেখেছি। দেখতে দেখতে আমি এখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি। বাড়ির কেউই জানে না আমি যে বাংলাদেশ আসবো। আব্বু যদি জানতো তাহলে আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিত, কিন্তু আমি তাদের সারপ্রাইজ দেবো। এয়ারপোর্টের ভিতরে
সব কাজ শেষ করে বাইরে আসলাম। তারপর একটা ট্যাক্সি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক বছর পর বাংলাদেশের বাতাস গায়ে লাগলো। কতই মিস করছিলাম। সব কিছু পরিবর্তন হয়ে গেছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ আমাদের গাড়িটা দুজন পুলিশের হাতের ইশারা দিল। ড্রাইভার গাড়িটা তাদের সামনে থামালো। একজন পুলিশ ড্রাইভারকে গাড়ি থেকে নামতে বললো, সাথে আমাকেও। আমি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে গেলাম। তখন আমি বললাম, স্যার, আমাদের গাড়িটা কেন থামানো হলো? দেখুন স্যার, এই রাস্তা দিয়ে প্রতিদিন চোরাই মাল সাপ্লাই হয়, তাই ওই চোরদের ধরার জন্য প্রতিটা গাড়ি আমরা চেক করি। আপনি কিছু মনে করবেন না, আমরা আপনার গাড়িটা একটু চেক করব। ঠিক আছে, করেন। তবে আমি একটা কথা বলি, আমি কানাডা থেকে আজ বাসায় ফিরছি। আমার কিছু মাল আছে, তবে আপনি ওটা চেক করতে পারবেন না। যদি ওটা চেক করার ইচ্ছা হয় তাহলে কষ্ট করে আমার বাসায় গিয়ে চেক করবেন, কারণ আমার অনেক মাল গাড়িতে। সরি স্যার, আমরা বাসায় গিয়ে চেক করতে পারবো না, এটা আমাদের ডিউটি। তবে স্যার আপনার পরিচয়টা দিলে ভালো হয়। জি অবশ্যই। আমি এই দেশে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক আসলাম চৌধুরী একমাত্র ছেলে রাসেল চৌধুরী। কি আপনি আসলাম চৌধুরীর ছেলে? সরি স্যার, আমরা বুঝতে পারি নাই, আপনি যেতে পারেন। শুনুন স্যার, আইন সবার জন্য সমান। আমার বাবার পরিচয় পেয়ে আপনি আমাকে চার্জ করবেন না? এটা কেমন কথা? আপনি আমার গাড়ি চেক করেন। সরি স্যার, আমি পারবো না। আপনার বাবার কানে যদি এই কথা যায় তাহলে আমার চাকরি থাকবে না। আপনি কিছু বলবেন না স্যার? আপনি যদি আমার গাড়ি চেক না করেন তাহলে আমি আমার বাবার কাছে বলবো। আপনি বলুন কি করবেন? পুলিশ লোকটার না দাঁড়িয়ে থেকে আমার গাড়িটা কোনো রকম চেক করলো। স্যার হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। হঠাৎ আমার পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠে একটা মেয়ে বলল, কি হয়েছে আনোয়ার চাচা? আমি দূর থেকে এতক্ষণ তাকিয়ে দেখলাম আপনি এই লোকটার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছেন এবং কোনো রকম গাড়িটা চেক করছেন। সমস্যা কি আমাকে বলুন। আসলে নিজম মামুনি, উনি হচ্ছেন এই শহরে আসলাম চৌধুরী একমাত্র ছেলে রাসেল চৌধুরী। এবার আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার দিকে তাকিয়ে আমি পুরো থ হয়ে গেলাম। এ তো আর কেউ নয়, নিঝুম। নিঝুমকে দেখে আমি সাথে সাথে জড়িয়ে ধরলাম। নিঝুমকে জড়িয়ে ধরার পর এমন কিছু আমি সেটা কখনোই ভাবতে পারিনি। আমি নিঝুমকে জড়িয়ে ধরার পর নিঝুম আমাকে জোর করে ছাড়িয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মেরে নিঝুম বলতে লাগলো, তোর সাহস কি করে হলো? রাস্তায় তুই একজন এসআই কে জড়িয়ে ধরেছিস, বড়লোকের ছেলে বলে সবাইকে পুতুল মনে করেছিস। যেমন খুশি না যাবি। নিঝুম, তুই আমার সাথে এমন করছিস কেন? এত বছর পর তোকে দেখলাম, তাই আবেগটা কন্ট্রোল করতে পারি না। এই মিস্টার, আমি আপনাকে চিনি না, আর রাসেল নামের কোনো ছেলের সাথেই আমার কোনো পরিচয় ছিল না। আপনি এখন আসতে পারেন। আমি আর কোনো কথা বললাম না। নিঝুম সাধারণ একটা বিষয় নিয়ে এখন আমার উপর রেগে আছে, তাই বলে আমার সাথে এমন বিহেভ করবে? চোখ দিয়ে এখন 2 ফোঁটা পানি পড়ে গেল। বুঝতে পারিনি। চোখের পানি মুছে গাড়িতে উঠলাম। একটা কথা বলতে কি, নিঝুম আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আর এসআইয়ের পোশাকে তো দারুণ মানিয়েছে নিঝুমকে। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম। কিন্তু বাসার সামনে এসে তো আমি আরও অবাক হয়ে গেলাম। বাসার সামনে এসে দেখি আমার বাড়িটা আলোকসজ্জা দিয়ে সাজিয়ে রেখেছে। বাসায় কি হচ্ছে আমি তো কিছুই জানি না। আমি গাড়ি থেকে নেমে দারোয়ান চাচাকে গেটটা খুলতে বললাম। তারপর গাড়ির বাসায় ভিতরে ঢুকলো। আমি দারোয়ান চাচাকে বললাম, চাচা, বাসে এত সুন্দর করে সাজানোর কারণ কি? ও মা, সে কি তুমি কিছুই জানো না? আজকে রাইসা মামুনির জন্মদিন, সেই জন্য এত আয়োজন। ও সিট, আমি তো ভুলে গেছি। আজকে যে রাইসার জন্মদিন, যাক ভালোই হলো। রাইসার জন্য কানাডা থেকে ওর পছন্দের একটা ঘড়ি এনেছি, ওটাই উপহার দেবো রাইসাকে। আমি চাচাকে এবং ড্রাইভারকে বললাম আমার মালগুলো বাসার ভিতরে নিয়ে আসতে। আমি বাসায় কলিং বেল দিয়ে চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে দেখি পুরো বাসা মেহমানদের ভরপুর, সব নামি দামি গেস্ট। ও আপনার তো বলতে ভুলে গেছি, পুরো বাড়ির চারপাশে পুলিশ পাহারা দিচ্ছে। শহরের নামকরা ব্যবসায়ীর মেয়ের জন্মদিন বলে কথা। হঠাৎ কোথা থেকে রাইসা আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এবং কান্না শুরু করে দিল। আমি রাইসাকে বললাম, এই রাইসা, কান্না করছিস কেন? ভাইয়া, তুমি আজকে বাড়িতে আসবে, সেটা আগে বলো নাই কেন? আরে আমি তো তোদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। তাই বলে তুমি এইভাবে আসবে? তুমি জানো তোমাকে আমি কত মিস করছি। হয়েছে বোন, এবার কান্না বন্ধ কর। এখন তো চলে আসছি, এবার বল আব্বু আম্মু কোথায়? আম্মু পাকঘরে আছে, আপু তার গেস্টদের সাথে কথা বলছে। ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। রাইসা ঠিক আছে বলে আমার সাথে যেতে লাগলো। হঠাৎ এক জায়গায় চোখ পড়লো। আমি মনে মনে বলতে লাগলাম, ও এখানে কেন? আপনারা ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, নিঝুম। কিন্তু নিঝুম আমার আগে বাসায় আসলো কীভাবে? হয়তো এসআই দেখে তাড়াতাড়ি চলে এসেছে। আমি আসতে একটু জ্যামে পড়েছি, তাই হয়তো আমার আগে এসেছে। তবে নিঝুম দাঁড়িয়ে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে, সেটা আমার অনেক খারাপ লাগলো।
আমি আর দাঁড়িয়ে না থেকে আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম,